ওয়েলকাম। জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 প্রচুর রিকোয়েস্ট এই ক্লাসটা, যার জন্য আমি যে গাইডেন্স কাউন্সিলিং ছিল সেটা কন্টিনিউ চলবে, তার মাঝখানে এটা ঢোকাতে বাধ্য হলাম। কালকেও লাইভে বেশ কয়েকজন সেম কমেন্ট এবং এটা করছে, এই জন্য আজকে যতটা সম্ভব। তো প্রথমেই বলি, জাতীয় শিক্ষানীতি 2020 কে কিন্তু একটা ক্লাসে আনা যাবে না, 3 ঘন্টার ক্লাস হয়ে যাবে, সম্ভব হবে না। ফার্স্ট ক্লাসে আমি যতটুকু পারবো দেখি, সময়ের উপর নির্ভর করে। জাতীয় শিক্ষানীতি 2020 আমরা এর আগে পড়েছি। জাতীয় শিক্ষানীতি 1968 পড়েছি, জাতীয় শিক্ষানীতি 1979 কথা পড়েছি, জাতীয় শিক্ষানীতি 1986 পড়েছি। লাস্ট এটাই ছিল আমাদের ল্যান্ডমার্ক। এবার 86 পর থেকে এবার যেটা পড়ছি জাতীয় শিক্ষানীতি কি 2020। তাহলে এই 86 থেকে 20 মানে প্রায় 34 প্লাস 35 বছরের কাছাকাছি। এতগুলো সময় চলে গেছে, ভারতবর্ষে কিন্তু শিক্ষা নিয়ে আর কোনো পলিসি হয়নি। হ্যাঁ, এর মধ্যে শিক্ষা নিয়ে কোনো কাজ হয়নি, প্রচুর কাজ হয়েছে। এনএলএম এসছে, জাতীয় তোমার যে ন্যাশনাল লিটারেসি মিশন এসছে। তারপরে আমি বারবার যেটা বলি, তোমরা জানো, মাইলস্টোন ভারতের শিক্ষার ইতিহাসে সেটা হচ্ছে এসএসএ, সর্বশিক্ষা অভিযান। এর মতন যুগান্তকারী পদক্ষেপ ভারতের মতন উন্নয়নশীল দেশে আর কিছু হতে পারে না। এই ধরনের বহু পদক্ষেপ, আরো অনেক কর্মসূচি নেওয়া হলেও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে অনেক কিছু এসছে, কিন্তু টোটাল একটা দেশের, আমি জাতীয় শিক্ষানীতি 86 পড়াতে যে 68 পড়ে যে বলেছি শিক্ষানীতি কি জিনিস, যে ভিশন, আমার আগামী দিনে কি হবে, শিক্ষাটা কোন দিকে যাবে, সেইটা অন্তত 10-20 বছর পর পরে যদি একটা দেশ, একটা জাতি স্থির না করে, তাহলে তার শিক্ষাটা কিন্তু বিপথে যাবে। আমরা একটা গাড়ি নিয়ে যখন যাচ্ছি, একটা নির্দিষ্ট ট্রাফিকে গেলে, চৌমাথা এলে, তখন আমাকে একটা ডিসিশন নিতে হয়, ডান দিক বা দিক, সামনে কোন দিকে যাব। না হলে একটা যদি আমি ট্রাফিক ভুলে যাই, তো সেই ভুল আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো শিক্ষাও 10 বা 20 বছর পর পর একটা ট্রাফিক সিগন্যালের সামনে এসে দাঁড়ায়, তখন তাকে ডিসিশন নিতে হয়, চৌমাথার মোড় থেকে আমি ডান দিক যাবো না বাঁ দিক যাবো, সোজা যাবো, স্পিডটা এখানে কত হবে। তো সেই রকমই শিক্ষানীতি একটা দেশের পক্ষে জরুরি। যাই হোক, এতদিন পরে 86 এতদিন পরে ভারত সরকার কিন্তু জাতীয় শিক্ষানীতির একটা অনুভব করলো প্রয়োজনীয়তা। কবে সেটা? তোমার যে যেটাকে বলে তোমার MHRD, তাই তো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা শিক্ষা মন্ত্রক বলা হতো আগে। MHRD যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, জাতীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যেটা আছে, তারা 2015 সালের জানুয়ারিতে, অনেকগুলো তারিখ আসবে কিন্তু সেটা মনে রাখতে হবে, ওকে। 2015 সালের জানুয়ারিতে প্রথম একবার অনুভব করলেন যে আমাদের দেশের শিক্ষানীতি তো প্রায় 30 বছরের পুরনো হয়ে গেছে, তাহলে এবারে আর একটা নতুন কিছু আমাদের ভাবার সময় এসেছে। এই রকম তারা আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে আসলেন যে আমাদের আরো একটা জাতীয় শিক্ষানীতি বা এনইপি তৈরি করার সময় এসছে। এনইপির চিন্তা করা বলা হতো। এই ব্যাপারে সারা দেশ থেকে প্রায় 2 লক্ষের বেশি মতামত সংগ্রহ হয়, মতামত চাওয়া হয়, এবং 2 লক্ষের উপরে মতামত আসে কয়েকদিনের মধ্যে যে হ্যাঁ, আমাদের একটা নতুন শিক্ষানীতি একবিংশ শতাব্দীতে কোন পথে এগোবে। কারণ দেশ জগৎ, আমাদের ভারতবর্ষ, তার শিক্ষা পদ্ধতি, মানবিকতা সবই চেঞ্জ হয়েছে এই সময়ের মধ্যে, ঠিক আছে। তাই এর জন্য 2016 সালে 2015 সিদ্ধান্ত নিল MHRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 2016 সালে কি হলো, একটা বিশেষ ঘটনা কিন্তু এই সময় ঘটলো। এই সময়ে 2016 সালে মে মাসে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা আছে, কমিটি অফ ইভ্যালুয়েশন অফ ন্যাশনাল তোমার নিউ এডুকেশন পলিসি, এই শিরোনামে কি করলেন, একটি তোমার যে কমিটি তৈরি করে দিলেন। কি কমিটি তৈরি করলেন? কমিটি অফ ইভ্যালুয়েশন, মানে মূল্যায়ন করবে আমাদের শিক্ষানীতির প্রয়োজন আছে কিনা। কমিটি অফ ইভ্যালুয়েশন অফ তোমার যে নিউ এডুকেশন পলিসি। এইটা এই নামে একটি কমিটি গঠন করা হলো, নিউ এডুকেশন পলিসি। এটা তোমার যে এই কমিটির সভাপতি ছিলেন ক্যাবিনেট সচিব প্রাক্তন সুব্রমণিয়াম,
ঠিক আছে, সভাপতি ছিলেন সুব্রমণিয়াম এই কমিটি অফ ইভ্যালুয়েশন অফ নিউ এডুকেশন পলিসি। তাদের দায়িত্ব কি ছিল, যে মতামত সংক্রান্ত, এই যে 2 লক্ষ মতামত পাওয়া গেল বা এই সংক্রান্ত সবকিছু মিলে একটা রিপোর্ট তৈরি করা, এই নামে সেই রিপোর্টটা প্রতিষ্ঠিত হলো। এই রিপোর্টের ওপরই কি করা হলো, ভিত্তি করে শিক্ষা মন্ত্রক, কিন্তু এই রিপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন চ্যালেঞ্জ অফ এডুকেশন ছিল 86-তে, এই যে এখানে কমিটি অফ ইভ্যালুয়েশন অফ নিউ এডুকেশন পলিসি, এই রিপোর্টটা কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 বা এনইপি 2020 অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভলিউম বা ইম্পর্টেন্ট একটি দলিল। এর উপর ভিত্তি করে তাহলে এটা তৈরি হলো কবে, 2016 সালের মে মাসে। এর উপর বেস করে যেটা আসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 একটি ড্রাফট প্রস্তুত হয়। এনইপি 2016 এর একটি ড্রাফট। এইবার তোমার প্রশ্নই আসতে পারে যে স্যার এইটা তো 2020, হ্যাঁ প্রথমে এটা 2016ই কিন্তু হওয়ার টার্গেট ছিল, কারণ 86-র 20 বছর তো গেছেই, তোমার যে 30 বছর পর এটাই টার্গেট ছিল। কিন্তু যেহেতু 15 মে মাসে রিপোর্ট আসলো, তখন জাতীয় শিক্ষানীতি 2016 এই শিরোনামে কিন্তু একটা ড্রাফট তৈরি হলো। ড্রাফট মানে আমরা জানি খসড়া তৈরি করা হলো, লিখে তার একটা মানে ফাইনাল করার আগে সেটা তৈরি করা হলো। যে ড্রাফটটা প্রস্তুত করলো কারা, তোমার যে এই কমিটি যেটা গঠন করা হলো তার ভিত্তিতে এই ড্রাফটটা তৈরি করা হয়েছে। এবার আবার একটা কমিটি আসলো এরপরে, কিন্তু 2016 ড্রাফট তৈরি হলো। এর হিস্ট্রিটা মারাত্মক, বিরাট ইতিহাস, কিন্তু এইগুলো জানতেই হবে আমাকে। 2017 সালের জুন মাসে, 1 বছর পর 2017 সালের জুন মাসে কি হলো, এর উপরে আবার একটি কমিটি গঠন করা হলো, যে ফাইনাল ড্রাফট তৈরি করুন আপনারা। এবার 2020 আমরা শিক্ষানীতি যেটা ঘোষণা করতে চাইছি, তার উপর একটি কমিটি করা হলো, যে তার এটার একটা ফাইনাল ড্রাফট তৈরি করুন, আমাদের পলিসিটা, ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি হবে। ঠিক আছে, এর সভাপতি করা হলো কস্তুরী রঙ্গন। এই কস্তুরী রঙ্গন কিন্তু বিখ্যাত ব্যক্তি। কস্তুরী রঙ্গন হচ্ছে তোমার পদ্মবিভূষণ, ঠিক আছে, এবং বিখ্যাত সায়েন্টিস্ট, বিজ্ঞানী, উনি কিন্তু পদ্মবিভূষণ ছিলেন। ফলে আমি আগের দিনই একটা ক্লাসে বলছিলাম, উনি বিজ্ঞানী, যে আমাদের দেশে শিক্ষার যে সমস্ত কমিটি কমিশন, সেই রাধাকৃষ্ণন থেকে শুরু করে খুব বড় বড় লোকেদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু, এবং তারা যুগান্তকারী সব সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চেয়ারে বসা এই নেতারা, তারা তার মর্ম অনেক ক্ষেত্রে বোঝেনি, অনেক ক্ষেত্রে তার থেকে তারা ভোট রাজনীতিটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, যার ফল আমাদের এই শিক্ষার আজকের এই হাল। যাই হোক না কেন, এবারে তাহলে কস্তুরী রঙ্গন, মিস্টার কস্তুরী রঙ্গন খুব বিখ্যাত, ফেমাস একজন পদ্মবিভূষণ লোক এবং সায়েন্টিস্ট। তাকে দায়িত্ব দেওয়া হলো যে ফাইনাল ড্রাফটটা করার জন্য। 31 মে 2019 সালে কমিটি কি করলেন, এই যে কস্তুরী রঙ্গনের নেতৃত্বে যে কমিটি, 13 মে 2019 সালগুলো মনে রাখতে হবে কিন্তু, 31 মে 2019-এ কমিটি এনইপি 2020 রিপোর্ট দিলেন। এই যে এই রিপোর্টটা তোমার যে তৈরি হলো এনইপি, তখন এর নাম হলো কি এনইপি 2020। তার রিপোর্ট কিন্তু কার কাছে দেবেন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এমএইচআরডি। এমএইচআরডির কাছে কি করলেন, তার রিপোর্ট বা প্রতিবেদন জমা দিলেন কস্তুরী রঙ্গনের নেতৃত্বে। কবে, 31 মে 2019 এনইপি 2020 রিপোর্ট জমা পড়লো কার কাছে, এমএইচআরডি, তোমার যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে মন্ত্রক আছে জাতীয়, তোমার যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যাকে বলছে তাকে বলছে। এইবার কি করে, এরপরেও এর উপরে কিন্তু আবার জনগণের মতামত, তোমাদের মধ্যে অনেকেই হয়তো জেনে থাকবে, এইখানে কিন্তু আবার জনগণের মতামত চাওয়া হয়েছিল, ওয়েবসাইটে দেওয়া ছিল, ওপেন টু অল ছিল, অনেকেই মতামত দিয়েছে, ব্যক্তিগতভাবে না হলে গোষ্ঠীগতভাবে আমরাও কোনো কোনো মতামত পাঠানোর চেষ্টা করেছি। জনগণের মতামত নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন মতামতের ভিত্তিতে লক্ষ লক্ষ মতামত কিন্তু এখানে আবার গেছে। একবার নেওয়া হয়েছিল 15-16 সালে, আবার মতামত নেওয়া হলো জনগণের, অর্থাৎ এটা জনগণের শিক্ষা করার কিন্তু একটা চেষ্টা করা হয়েছে অবশেষে হলেও,
বাস্তবে কতটা হয়েছে সেটা তো পরে বলবে, জানার পরে বলবে, অ্যাপ্লাই হলে আমরা বলবো। এবার কি করলো, এটা ক্যাবিনেটের অনুমোদন দরকার। ক্যাবিনেটের অনুমোদন দরকার মানে মন্ত্রী সভা যে আছে সেখানকার অনুমোদন না হলে তো হয় না। 29 জুলাই 2020 কোভিডের সময় 29 জুলাই আমার এই ইউটিউব চ্যানেলটাতে এই সময়কার যদি দেখো আমার পুরোনো ভিডিও দেওয়া আছে জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে। সে সময় আমি এটা নিয়ে একটু ভিডিও করেছিলাম যে জাতীয় শিক্ষানীতি নতুন কি আসতে চলেছে। যাই হোক, সেটা অনেক কয়েকশো ভিডিওর নিচে চাপা পড়ে গেছে বোধহয়, এই জন্য আবার করতে হচ্ছে। 29 জুলাই 2020 সালে কি করা হয়, তোমার যে এটা ক্যাবিনেট অনুমোদন করে। এই শিক্ষানীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করে তোলা ভারতকে, এইটাই ছিল মূল টার্গেট, যে ইন্ডিয়াকে কি করতে হবে, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করে তুলতে হবে। এই গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করে তোলা হচ্ছে। যদি এক কথায় বলি আমরা, জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্যটাকে যদি এক কথায় বলতে হয়, ভারতবর্ষকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার করে তোলা। এরপরে আসবো, উদ্দেশ্য তো ডিটেলস আমরা পড়বোই। তাহলে এক কথায় যদি বলতে হয় জাতীয় শিক্ষানীতি 2020 মূল লক্ষ্য কি, মূল লক্ষ্যকে ভারতবর্ষকে বৈশ্বিক একটা জ্ঞানের শক্তিধর রাষ্ট্রে পরিণত করা। আমরা জানি আমরা গ্লোবাল নলেজের সুপার পাওয়ার আগাগোড়াই। আমরা বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ শিক্ষা, ইসলামিক শিক্ষা পড়েছি, তখন বারবার বলেছি নালন্দা তক্ষশিলা পৃথিবীর অর্ধেক লোক জামা কাপড় পড়তে শেখেনি, ভারতবর্ষ তখন ইউনিভার্সিটি তৈরি করেছে। ফলে আমাদের নলেজ জ্ঞান ভান্ডার যদি এত না থাকতো, পৃথিবীর এত আক্রমণ ভারতকে সহ্য করতে হতো না, যেটা আজ অব্দি করতে হচ্ছে। দেখো, রাজনীতির জায়গায় থাকবে, সেটা আলাদা জায়গায়, দেশটা আমার, আমি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার দেশ, তাই নয় কি? এইটা আমাকে মানতে, তবে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার কথা কিন্তু কস্তুরী রঙ্গন কমিটির নেতৃত্বে যে জাতীয় শিক্ষানীতি হয়েছে। আমি বারবার বলেছি 1948 থেকে আজ অব্দি আমাদের যাদের হাতে কমিটি কমিশন গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে ভালো দায়িত্ব দিচ্ছে, শুধু রাইট টু এডুকেশন করা যায় বিখ্যাত, আমি নামটা এখন বললে কেস খেয়ে যেতে পারি, বিখ্যাত একজন সে সময়ের মন্ত্রী ছিলেন, বিখ্যাত আইনজীবী, যত নেগেটিভ আইনজীবী সুপ্রিম কোর্টটা যেন উনি চালান এমন একজন আইনজীবী আছেন, তিনি শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন। তিনি কিন্তু কমিটির দায়িত্ব না, মন্ত্রকের দায়িত্ব নিয়ে শিক্ষার যে বারোটা আমাদের বাজিয়েছে তার ফল আমরা ভোগ করছি। যাই হোক, তাহলে এই যে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি কিন্তু ঘোষণা করা হয়। এবারে আমরা দেখব জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য বা গুরুত্বগুলো কি কি আছে। এই জাতীয় শিক্ষানীতি 2020 মূল উদ্দেশ্য কি, পরপর আমরা পয়েন্ট ধরে আসবো, এরপরে কাঠামো আসবো, পাঠ্যক্রমে আসবো, দেখবে কাঠামোটা তো চমৎকার কাঠামো। প্রথমে হচ্ছে কি, প্রথম বলা হয়েছে শক্তিধর উন্নত এবং শক্তিধর রাষ্ট্রে পরিণত করা, ভারতবর্ষকে উন্নত এবং শক্তিধর দেশে বা রাষ্ট্রে পরিণত। এইবার প্রশ্ন, স্যার অ্যাটমিক শক্তিধর না, ওই যে যেটা প্রথমে বললাম ভিশনটা, নলেজ জ্ঞানের দিক থেকে একটা শক্তিধর দেশে পরিণত করা ভারতবর্ষকে, এটা হচ্ছে আমাদের আগামী শিক্ষার অন্যতম একটা নীতি হবে। ভবিষ্যতে আমরা জ্ঞানের ক্ষেত্রে সুপার পাওয়ার হবো। আমরা জানি আমরা অলরেডি জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বহু সুপার পাওয়ার, কিন্তু সুযোগ রাজনীতি এগুলোর অভাব। আমরা নাহলে মাইক্রোসফট থেকে শুরু করে অ্যাপেল যেখানে চলে যাও, আমেরিকার রাষ্ট্রপতির এর আগের যিনি ছিলেন একটা সময় 18 জন যে ডাক্তার ছিলেন তার মধ্যে 13 জন ভারতীয় ডাক্তার। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসকদের যে 18 জনের টিম, 13 জন ভারতীয় ডাক্তার। ভারতবর্ষের মানুষগুলো কোথায় কোথায় পৌঁছে গেছে। আমাদের দেশ রাজনীতি বিভিন্ন কারণে সেটা পিছিয়ে পড়ে বরাবর আজ অব্দি। রাজনীতি দল আসবে যাবে, পরিস্থিতির বদল কোনোদিন ভারতবর্ষ হয়নি, কারণ খারাপ হচ্ছে আমরা সাধারণ জনগণ। যাই হোক, উন্নত শক্তিতে রূপান্তরিত করার একটা প্রয়াস করা হবে। কস্তুরী রঙ্গনের নেতৃত্বে যে খসড়া রিপোর্ট তৈরি হয়েছে তাতে এটা বলা আছে। দেখা যাচ্ছে সায়েন্টিস্ট তিনি সঠিক জায়গাটাকে ধরেছেন। তারপরে যেটা বলেছে বৈষম্য না করে উন্নত শিক্ষা প্রদান, যেটা আমার সংবিধানে কিন্তু বলা আছে। সংবিধানের কত নম্বর ধারায় আমরা দেখেছি, 45 নম্বর দেখেছি, 46 নম্বর দেখেছি, 15-16 দেখেছি, সব জায়গায় বলা হয়েছে না বৈষম্য না করা। এই যে বৈষম্য না করে সকলকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, সকলকে সমান সুযোগ দিতে হবে, বৈষম্যটাকে না করে, সেটার কথা কিন্তু বলা হয়েছে। কোন রকম যেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন রকম কোনো কারোর সাথে কোন রকম কোনো অচ্ছুত বা উঁচু নিচু এইগুলো করা যাবে না। এই বৈষম্য না করেই শিক্ষাদানের উপরে কিন্তু বিশেষ গুরুত্ব
দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, প্রাক বিদ্যালয় অর্থাৎ প্রি প্রাইমারি থেকে, এই প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক সকলের শিক্ষার সুযোগ সুনিশ্চিত করা। পুরোটা আমি আর লিখছি না। প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক সকলের শিক্ষা সুনিশ্চিত করে। দেখো এই প্রথম আমার 45 নং ধারায় কি বলা ছিল, 6 থেকে 14 কথা বলা ছিল। 21-এর এ ধারায় কি বলা আছে, শিক্ষার মৌলিক অধিকার, সেখানেও 6 থেকে 14, তো 1 থেকে 8। এই প্রথম দেখো বলছে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকটাকে একটা বাধ্যতামূলক শিক্ষার মধ্যে নিয়ে আসার একটা প্রবণতা এইটা তো হয়েছে। এবারে যেটা বলা হয়েছে যে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত, তারা 8 শ্রেণী পর্যন্ত নয়, একদম মাধ্যমিক স্তর আবার 18 বছর পর্যন্ত, সেটা কাঠামোয় আসবো এর পরে ডিটেলস বলবো। প্রিপারেটরি আছে, মিডল স্টেজ আছে, সেকেন্ডারি আছে, ফাউন্ডেশন আছে, 4টে স্টেজে ভাগ করা হয়েছে শিক্ষার কাঠামোকে। এই মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে একটা তোমার যে বাধ্যতামূলক না হলে এই শিক্ষার একটা সামগ্রিক উন্নতির ব্যবস্থা করা। আর কি বলেছে, সমতা এবং অন্তর্ভুক্তিকে গুরুত্ব দেওয়া। শিক্ষায় সমতার কথা তো আগেই বললাম, তার সাথে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, আমরা সবারই ধারণা আছে, যাদের সাধারণ ব্যতিক্রম প্রতিবন্ধকতা আছে তাদের সাধারণ শিশুদের মধ্যে সাধারণ শ্রেণীকে একসাথে ইনক্লুড করে ইনক্লুসিভ ভাবে শিক্ষা দেওয়ার যে সিস্টেম, সেটাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। অন্তর্ভুক্ত করা, সকলকে একই সাথে অন্তর্ভুক্ত করা, সেটা হচ্ছে অন্তর্ভুক্তি। আর সমতা, ইকুয়ালিটি আনা, কোন রকম বৈষম্য যাতে না হয় সেটা। নেক্সট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, দেখো বলছে চরম পার্থক্য দূর করা। এই চরম পার্থক্যটা কি? চরম পার্থক্য আছে দেখো, গ্রামের সাথে শহরের আছে, ধনীর সাথে গরিবের আছে, সরকারির সাথে বেসরকারি আছে। শিক্ষার সুযোগের চরম পার্থক্য আমি বিভিন্ন ক্লাস করতে যে এগুলো বলেছি। তাহলে এই যে আমাদের শিক্ষায় একটা টু স্ট্যাটাস যেন প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে লাস্ট কয়েক বছরে, যেটা আমি ওই যে একজনের কথা বললাম, শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি ভারতবর্ষে করে দিয়ে গেছেন, জানি না এই ক্ষতি কবে পূরণ হবে। আগে পরে অনেক মন্ত্রী এসছেন গেছেন, তো এইটা একটা টু স্ট্যাটাস হয়ে গেছে। যে কোনো একটা ছোট মফস্বল শহরে চলে যাও, একদল ছাত্র সরকারি স্কুলগুলোতে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, পাস ফেল নেই, শাসন করলে মাস্টারের জেল হয়ে যাবে, এই ভয়ে টিচাররাও কিছু বলছে না। টিচারদের হাজার দোষ আছে, আমি স্বীকার করব, কিন্তু সিস্টেমের মেন দোষ। তারা কি পড়ছে না, আর একদল ছেলে মেয়ে টাই স্যুট পরে গাড়িতে করে স্কুলে যাচ্ছে, ঝাঁ চকচকে এসি রুমে ক্লাস করছে, তারা বাড়ি ফিরছে, তারা ইংলিশে টস টস করে কথা বলছে। একটা টু স্ট্যাটাস শিক্ষার মধ্যে, সরকারি বেসরকারি। শহরের ছেলেরা যে সুযোগ পাচ্ছে, প্রত্যন্ত গ্রামের ছেলেরা সে সুযোগ পাচ্ছে না। ধনী ছেলে মেয়েরা যে সুযোগ পাচ্ছে, গরিবের ছেলেমেয়েরা সে সুযোগ পাচ্ছে না। এই যে চরম একটা পার্থক্য, বলছে চরম পার্থক্যটাকে কমিয়ে আনতে হবে। সরকারি বেসরকারি দূরত্ব কমিয়ে আনতে হবে। বেসরকারি পারলে সরকারি কেন পারবে না? এয়ারটেল ভোডাফোন যদি পারে, বিএসএনএল কেন পারবে না? তার উত্তর আমরা সবাই জানি। ঠিক তেমনই অবস্থা হয়ে গেছে সরকারি বেসরকারি ক্ষেত্রের এই বৈষম্যটা। কারণ শিক্ষা এমন একটা জিনিস যেখানে সরকারের চারানা লাভ নাই, স্বাস্থ্য এমন একটা জিনিস সরকারের চারানা লাভ নাই। একটা জমি কেনা বেচা রেজিস্ট্রি হলে সরকার ট্যাক্স পায়, শিক্ষার থেকে কোনো পয়সা পায় না, উল্টে তার পেছনে পয়সা ঢালতে হয়। অর্থাৎ যত বেসরকারি স্কুলে যাবে সরকারের তত লাভ। যে সরকারের সঙ্গে বারবার বলছি, সরকার মানে কোনো রাজনৈতিক দল নয়, সরকার মানে সিস্টেম। রাজনৈতিক দল আজকে এ আছে, কালকে বি আসবে, কালকে সি হবে, পরশুদিন এবিসি জোট করে আসবে। তাহলে এই চরম পার্থক্যটাকে দূর করার কথা কিন্তু বলা হয়েছে। আরেকটা যেটা, এইটা হোলিস্টিক এডুকেশন, সামগ্রিক শিক্ষা। হোলিস্টিক মানে মানে সবকিছু মিলিয়ে যে শিক্ষা ব্যবস্থা, হোলিস্টিক শিক্ষা ব্যবস্থাটাকে প্রথম আমরা হোলিস্টিক রিপোর্ট কার্ডের কথা খুব শুনছি না এখন, বলেছে একদম 1 থেকে 8 পর্যন্ত একটা রিপোর্ট কার্ডে সব তথ্য থাকবে, স্কুলে এসছে হোলিস্টিক রিপোর্ট কার্ড। শিখছে হোলিস্টিক এডুকেশনের কথা বলেছে, সামগ্রিক শিক্ষার উপরে কিন্তু জোর দেওয়ার কথা বলা হয়েছে। 6টা গেল, তাই তো। 7 নম্বরে বলছি আমরা প্রযুক্তির ব্যবহার। বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে যত বেশি সম্ভব কি করতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে। প্রযুক্তিকে আরো বেশি, কারণ এখনকার সময়টা হচ্ছে টেকনোলজির সময়। টেকনোলজির সময়ে যত বেশি সম্ভব আমরা প্রযুক্তিকে প্রয়োগ করবো, প্রযুক্তিকে কাজে লাগাবো। এই যে আমরা যে ক্লাসটা করছি, প্রযুক্তিকে কাজে লাগে, স্মার্ট ক্লাসরুম হবে, বিভিন্ন টেকনোলজি গুলোকে ব্যবহার করা হবে। এইভাবে করে কি করা হবে, শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে হবে এবং শিক্ষাটাকে আরো বেশি আধুনিকীকরণ করতে হবে। ভাষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যের কথা গুরুত্ব হচ্ছে বহু ভাষায় গুরুত্ব। এই প্রথম, আগেও বলা হয়েছে দ্বিভাষা ত্রিভাষা অনেক কিছু, মাল্টি ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে শুধু হিন্দি ইংরাজি বা মাতৃভাষার মধ্যে আবদ্ধ থাকলে হবে না,
তামিল, কন্নড়, মালায়ালম ভাষা থেকে শুরু করে অন্যান্য বাংলা থেকে শুরু করে যা আঞ্চলিক ভাষা আছে গুরুত্ব দিতে হবে। এবং একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের প্রাচীন ভারতীয় যে ভাষা সংস্কৃতকে বলছে অপশনাল হিসেবে সমস্ত স্তরে রাখার কথা বলা হয়েছে। কেউ যদি চাইলে যে কোনো স্তরে যাতে সংস্কৃত পড়তে পারে, যেহেতু আমাদের এটা প্রাচীন ভারতীয় একটি ভাষা সেই হিসেবে। এবং অন্যান্য ভাষার ক্ষেত্রে কিন্তু কোনো ছুটমাট লাগা হয়নি। মাল্টি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে বিভিন্ন স্তরে প্রয়োজনে কি থাকবে, চুজ করার সুযোগ থাকবে। ঠিক আছে, নেক্সট যেটা 9 নম্বর, অনেক বৈশিষ্ট্য আছে, আমি 9টা কি 10টা বলে ছেড়ে দেবো। পাঠ্যক্রমের বোঝা কমানো। এখানে বলা হয়েছে যে পাঠ্যক্রমটা হয়ে গেছে আমাদের কাছে বোঝা ছেলে মেয়েদের। এটা তো একদম 200% ঠিক, ঠিক কিনা? আমি বারবার বলি, সাইন থিটা কস থিটা আমি 9 10 এ পড়েছিলাম, রাতের ঘুম আরাম করে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা যেদিন থেকে দিয়েছি তারপরের দিন থেকে আমার জীবনে চারা না কোনো কাজে লাগেনি। তোমাদের লাগতে পারে, নিশ্চয়ই ইম্পর্টেন্ট। আরে বাবা, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা পড়ুক, আমার মতন সাধারণ গরু গাধাদের অত কিছু পড়ানোর দরকারই ছিল না। সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করিয়ে ছেড়ে দিলেই হতো, বা সাধারণ যে সমস্ত ম্যাথ গুলো ছিল। এমন কিছু জিনিস আমরা জোর করে শিখেছি, ওই ইউরোপের ট্রুভেইদার কাকে বলে সে জেনে ভাই আমার কি কাজে লেগেছে। দেখে আমি নিজের পাড়ার ইতিহাস, গ্রামের ইতিহাস, জেলার ইতিহাস জানি না। যেগুলো বাস্তব সেই বিষয়গুলো পড়ানো হোক। অবান্তর অবাস্তব বিষয় যার সাথে কোনো কাজই নাই, কোনো প্রয়োজনই নাই জীবনে, সেগুলো ছেলে মেয়েদের মধ্যে, মধ্যমেধার ছেলে মেয়েদের পক্ষে যেগুলো খুব প্রেশার হয়ে যায়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এইভাবেই চলে। সেই জায়গাটার কথা বলেছি, পাঠ্যক্রমের বোঝা কমানো। এক গাদা বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে দেখবি বাচ্চাগুলো, তার ওজন 6 কেজি, ব্যাগটার ওজন 10 কেজি, ব্যাকা হয়ে যায় এইভাবে করে হেঁটে হেঁটে যাবে। খুব খারাপ লাগে। শিক্ষা সিস্টেমের উপরে বারবার ঘৃণা ধরে যায় যে কোন পদ্ধতিতে আমরা আছি, কোথায় আছি। সেটাই বলেছে পাঠ্যক্রমের বোঝাটা কমানো। কিন্তু এটা তো কথার কথা রয়ে যাবে, বাস্তবে আসবে তো সন্দেহ থেকে যায়। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সবাইরই আছে। এই পাঠ্যক্রমের বোঝা কমানোর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। লাস্ট এটা বলে, অনেক আছে আরো, সব বলা সম্ভব নয়। গবেষণার সুযোগ, আমি গুরুত্বপূর্ণ কিছু তুলে আনলাম। গবেষণার সুযোগ বলছে শিক্ষাক্ষেত্রে গবেষণা কারো বেশি গুরুত্ব দিতে হবে। রিসার্চ, অনুসন্ধান যদি না হয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মাধ্যমিক স্তর থেকে ছেলে মেয়েদের অনুসন্ধানশীল মনোভাব গড়ে তুলতে হবে। পাঠ্যক্রম এমন ভাবে করতে হবে যাতে 9 10 থেকে তারা ইনকোয়ারি মেথডে পড়াও, তাদের অনুসন্ধান স্পৃহা বাড়ুক। ফলে তারা তো গবেষণা করবে। যদি নিউটন ওই আপেল কেন পড়েছে এইটা তার মাথায় প্রশ্ন না জাগতো, তাহলে আজও আমাদের হয়তো মাধ্যাকর্ষণ শক্তি জানতে পারতাম না। এটাই তো, ওই চায়ের কেটলিটা কে ধাক্কা মারছে বারবার, যদি জেমস ওয়াট ছোটবেলায় মাসির বাড়ি যে না দেখতেন, তাহলে আজ হয়তো স্টিম ইঞ্জিন আবিষ্কার হতো না। ফলে খুব স্বাভাবিক এই গবেষণা মূলক মনোভাবটা আগে তুলতে হবে। গবেষণা মানেই শুধু পিএইচডি করে রিসার্চ করছি সেটাই গবেষণা নয়। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রশ্ন জাগাতে হবে 9 10 থেকে। আমরা পরে আসবো পাঠ্যক্রমে, যে গবেষণার মনোভাব তৈরি করে দিতে হবে। এই হলো মোটামুটি শিক্ষার বৈশিষ্ট্য। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটায় আসবো, কাঠামো। কাঠামো ক্ষেত্রে কি বলেছে কমিশন, সেটা এবার আমরা একটু দেখে নেব। কাঠামো ক্ষেত্রে কমিশন যেটা বলেছে যে শিক্ষার কাঠামো হবে 5+3+3+4, 5 যোগ 3 যোগ 3 যোগ 4 সমান সমান কত হচ্ছে? 15 বছরের শিক্ষা। মাধ্যমিক পর্যন্ত শিক্ষা হবে এই 15 বছরের। তাহলে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার কাঠামো কি আছে? 5+3+3+4, 5 যোগ 3 যোগ 3 যোগ 4, এই হচ্ছে শিক্ষার কাঠামো। এইবার এই কাঠামোর মধ্যে 4টে ভাগ আছে। তার মানে একটা আছে ফাউন্ডেশন, প্রস্তুতি পর্ব, মিডল স্টেজ, মাধ্যমিক স্তর। এই 4টে আমি একটা ছকের আকারে করে দেখাচ্ছি। ছকটা বরঞ্চ বোর্ডে একবারে করে নিলে বেশি সুবিধা হবে, আমি করে নিয়ে আলোচনায় আসছি। কাঠামোটা কি বলা হয়েছে? 5 যোগ 3 যোগ 3 যোগ 4, আগেই বলেছি যে 5+3+3+4। 4টে স্টেজ আছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী। ভারতীয় শিক্ষার মাধ্যমিক স্তর পর্যন্ত 4টে স্টেজের কথা বলা হয়েছে। 4টে স্টেজ কি কি? প্রথম হচ্ছে ফাউন্ডেশন বা ভিত্তি স্তর, প্রস্তুতি স্তর বা প্রিপারেটরি, মধ্যবর্তী স্তর বা মিডল স্টেজ, মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ। এই 4টে স্টেজের কথা বলা হয়েছে। প্রথম এই 5 বছরের হচ্ছে ভিত্তি স্তর বা ফাউন্ডেশন স্টেজ। এই প্রথম 5-এর হিসেবে যাচ্ছি, প্রথম 5-এর হিসেবটা। এর আবার দুটো ভাগ। একটা বলেছে তোমার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা হয়, ঠিক আছে, বা তোমার যে বালবাটিকা হিন্দিতে বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি বা বালবাটিকা, এটা হবে 3 বছরের জন্য। দুটো ভাগ করেছি দেখো। এটা অঙ্গনওয়াড়ি বা বালবাটিকা, এটা হবে 3 বছরের জন্য। এখানে আর ক্লাস মেনশন করা হয়নি। বয়সটা কত হবে? 3+ থেকেই যাবে শিশুরা এখানে 6 বছর পর্যন্ত। অর্থাৎ আমাদের যে সংবিধানে বলা আছে প্রাইমারি শিক্ষাটা কত, 6 থেকে 14 বছর,
সেই 6 বছরের আগে পর্যন্ত 3 বছর সর্বোচ্চ এখানে ছেলেমেয়েরা পড়বে, সেটাকে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি বা বালবাটিকা। তাহলে অঙ্গনওয়াড়ি ফাউন্ডেশন স্টেজের কিন্তু দুটো, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি, একটা প্রাক বিদ্যালয়। প্রি স্কুল একটা আর অঙ্গনওয়াড়ি একটা। এই যে প্রাক বিদ্যালয়টা পরে আসছি, অঙ্গনওয়াড়িটা 3 বছর বলেছে, 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুরা পড়বে। এবার ভিত্তি বা ফাউন্ডেশন স্তরের সেকেন্ড স্টেজ যেটা কি আছে, প্রাক বিদ্যালয় স্টেজ বলছে এটাকে, ঠিক আছে। এই স্টেজটা হবে 2 বছরের। ক্লাস 1 এবং 2, দেখো কোটারি কমিশনের ওখানে করেছিল না ইন্টিগ্রেটেড ক্লাস হিসেবে করার কথা বলা হয়েছিল, এখানে অনেকটা সেরকম হচ্ছে 1 এবং 2। তাহলে এখানে 6 অবধি পড়ে 6 যেই হয়ে গেল, এখানে এসে ভর্তি হলো 1 এ 6 এর পরে। এবার 6 থেকে মোটামুটি 8 বছরের বালক বালিকারা এই ক্লাসটাতে পড়বে ফাউন্ডেশনের প্রাক বিদ্যালয় স্তর 2 বছর। তাহলে এই দুটো মিলে কত হলো, এখানে 3 বছর, এখানে 2 বছর, 5 বছর। আমি 5-এর হিসাব পেলাম, তাহলে প্রথম 5 বছর হিসাব নিশ্চয়ই আমরা পেয়েছি। এই 5-এর হিসাব যাওয়ার পরে আসছে এবার তোমার 3-এর হিসাব, প্লাস 3 পরের দ্বিতীয় স্তরটাকে বলা হচ্ছে প্রস্তুতির স্তর। এই প্রস্তুতির স্তরের প্রিপারেটরি স্টেজ বলছে। এই স্টেজটা কত বছর হবে, 3 বছর। এই দেখো 3 বছর। এই 3 বছরের মধ্যে কোন ক্লাস 2 অবধি তো পড়া হয়ে গেল, 3 তে এসে ভর্তি হচ্ছে 3, 4, 5, 3, 4, 5 তিনটে ক্লাস, 3 বছর। বয়সটা হচ্ছে 8 এর পর থেকে 11 বছর পর্যন্ত, 9 থেকে বা 8 প্লাস থেকে 11 বছর পর্যন্ত। এখানে কন্টিনিউয়াস এজ যেহেতু অবিচ্ছিন্ন চল, তাই এরকম আসছে 11 বছর পর্যন্ত চলবে। তাহলে সেকেন্ড স্টেজ গেল। পরের স্টেজটা বলেছে প্লাস 3। এই থার্ড যেটা আছে সেই স্টেজটাকে বলেছে মিডল স্টেজ বা মধ্যবর্তী স্তর। এই মধ্যবর্তী স্তর বা মিডল স্টেজটা হবে কয় বছর, সেখানে আগেই বলা হয়েছে 3 বছরের। এইখানে ক্লাসটা 5 অবধি পড়ে এসছে, 6 এ ভর্তি হচ্ছে 6, 7, 8। মোটামুটি 11 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েরা এখানে বাল্যকাল থেকে কৈশোর কিন্তু এইটার মিশ্রণ হচ্ছে। তাহলে কোন স্টেজে এসে, মিডল স্টেজে এসে 3 বছরের যে শিক্ষাটা 6 থেকে 8 এর মধ্যে এসে শুরু হচ্ছে। লাস্ট বলেছে 4 প্লাস 4, এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, মাধ্যমিক স্তর। মাধ্যমিক শিক্ষাটা বলা হয়েছে 4 বছরের। এখনকার যে প্রচলিত মাধ্যমিক শিক্ষা আছে, মাধ্যমিক শিক্ষার দুটো স্তর বলা হয়েছিল, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেটাকে কিন্তু এখানে ইন্টিগ্রেটেড করে দেওয়া হচ্ছে। 9 to 12 একটা হিসেবে দেখানো হয়েছে। এখানে এই সেমিস্টার হিসেবে আসবে, সেটা মূল্যায়নের সময় আমরা আলোচনা করব চেষ্টা করলে। এইখানে বয়সটা হবে 14 থেকে 18 বছর। এইটা হচ্ছে সেকেন্ডারি বা মাধ্যমিক স্টেজ। এই 4টে স্তরের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি। তাহলে শিক্ষার কাঠামোটা 5+3+3+4, 5+3+3+4, অনেকটাই যেন মুদালিয়ারের ধাক্কা লেগেছে প্রথমেই আমাদের সেরকম। তাহলে প্রথম হচ্ছে ফাউন্ডেশন বা ভিত্তি স্তর, তার দুটো, অঙ্গনওয়াড়ি বা বালবাটিকা সেটা 2 বছরের, আর হচ্ছে প্রাক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি 3 বছরের, প্রাক বিদ্যালয় 2 বছরের, প্রস্তুতি স্তর 3 বছরের। তোমার যে 3 থেকে 5, এই জন্য পঞ্চম শ্রেণীটাকে 5 প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং হয়েছে এবছর থেকেই। মধ্যবর্তী স্তর মিডল স্টেজ হবে 3 বছর, 6 থেকে 8 পর্যন্ত। মাধ্যমিক স্তর হবে 4 বছরের, 9 থেকে 12 পর্যন্ত। এই গেল জেনারেল কাঠামো। এবার এই স্তরগুলোর ক্ষেত্রে কিছু কর্মসূচির কথা বলা হয়েছে, এগুলোর উন্নতির জন্য, সেগুলো সংক্ষেপে একটু আলোচনায় আসবো আমরা। প্রথমে যেটা বলা হয়েছে যে এই যে ভিত্তি স্তর, যেটা প্রথম 5, এই স্টেজটা করবার জন্য যেটা আছে তোমার ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যেটা আছে, WC ডিপার্টমেন্ট, এবং আরো একটি ডিপার্টমেন্টের কথা বলা আছে তোমার যে HFW, এরা মিলে একটা টাস্ক ফোর্স গড়বে। এই টাস্ক ফোর্সের কাজ হবে কি, এই শিক্ষাটা কতটা কার্যকরী হচ্ছে তার উপরে নজরদারি করা, এবং এই ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত 3:1 এতদিন তো ছিল, সেটাকে আরো কমিয়ে 25:1 করার একটা চিন্তা ভাবনা করার কথা বা চেষ্টা করার কথা কিন্তু বলা হয়েছে। এখানে আরো একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, দীক্ষা। এই দীক্ষা একটা চালু করার কথা কিন্তু বলা হয়েছে। দীক্ষা কি জিনিস, দীক্ষা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যেটা বলা হয়েছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ, ঠিক আছে, শেয়ারিং। এই দীক্ষা একটি অ্যাপ চালু করার কথা, অ্যাপ নয়, এটা একটা পরিকল্পনা চালু করার কথা। দীক্ষা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার নলেজ, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, সংক্ষেপে বলেছে দীক্ষা। এই দীক্ষা, আমরা দীক্ষা কথাটা বলি না, সেই শিক্ষা দীক্ষা, সেই দীক্ষা
অর্থাৎ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং এর একটা কথা বলা হয়েছে। এবং আরো যেটা বলা হয়েছে, এই স্তরে কি করতে হবে, বিদ্যালয় ছুটটাকে কমাতেই হবে। এই বিদ্যালয় ছুট, ড্রপ আউট, এটা না কমাতে পারলে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষার অন্যতম সমস্যাই বলেছিলাম আমরা অপচয় এবং অনুন্নয়ন, এইটাকে চালু করার কথা কিন্তু এই কর্মসূচিটাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর যেটা কথা বলা হচ্ছে তোমার যে এসওএস, এটা তো ডাক্তারি পরিভাষায় সস কথা বলে, এখানে তা নয়, স্টেট ওপেন যেটা আছে স্কুল, সেইটাকে আরো বাড়াতে হবে। প্রাথমিক স্তরের বা মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা যাতে সবার কাছে পৌঁছানো যায়, সেজন্য স্টেট ওপেন স্কুলিং এইটাকে আরো বাড়াতে হবে। এর জন্য আর একটা পরিকল্পনা করা আছে, SIOS। এই ফুল ফর্ম গুলো একটু খেয়াল রাখতে হবে। SIOS হচ্ছে ফুল ফর্ম হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। এই এস এ হচ্ছে প্রথম হচ্ছে স্টেট, তারপর হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। স্টেট ইনস্টিটিউট অফ ওপেন স্কুল প্রত্যেকটা রাজ্যকে তৈরি করতে হবে, কারণ যারা এরপরও বিদ্যালয়ে ছুট হয়ে যাচ্ছে, কোনো কারণে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষের আগে ছেড়ে দিচ্ছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে যাতে ওপেন স্কুলের মধ্যে, যেমন আমাদের রাজ্যে আছে না রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এই ধরনের ওপেন স্কুলের একটা স্টেট ফরম্যাট করতে হবে, যেখানে এই শিক্ষাটাকে দেওয়া যাবে। যারা কর্মে নিযুক্ত বা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, তাদের কাছে শিক্ষাকে পৌঁছতে হবে। বারবার এই কথাটা বলি যে যারা আমার শিক্ষার থেকে সরে গেছে, শিক্ষাকে বা সিস্টেমকে তার কাছে পৌঁছতেই হবে, না হলে কিন্তু আমরা পাবো না। এইবার লাস্ট যেটা বলবো, GER, এটাকে কিন্তু কি করা হয়েছে, এটাকে 100% নিতে হবে। GER কে 2030 সালের মধ্যে 100% করতে হবে। এইবার কথা হচ্ছে GER ফুল ফর্ম কি, GER হচ্ছে গ্রস এনরোলমেন্ট, ঠিক আছে, গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা আছে, গ্রস মানে সর্বমোট, তাই তো, গ্রস এনরোলমেন্ট রেশিও। এই গ্রস এনরোলমেন্ট মানে ভর্তি করা, সামগ্রিকভাবে ভর্তি করাটাকে বিদ্যালয়ে 100% করতে হবে। কত সালের মধ্যে, 2030 সালের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে। তার মধ্যে 25 তো চলেই গেল, জানি না হবে কিনা। এই গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা আছে GER, এই GER কে 2030 সালের মধ্যে 100% করার প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে। এই হলো জাতীয় শিক্ষানীতির কাঠামোটা আমরা বললাম। তাহলে 5+3+3+4 আশা করি বুঝতে পেরেছি, GER বুঝতে পেরেছি, SIOS বুঝতে পেরেছি, ভিত্তিটা বুঝলাম। এইবার আমরা উচ্চশিক্ষা এবং অন্যান্য দিকে পাঠ্যক্রম তো গবেষণা সমস্ত দিকে কি কি উন্নতি হচ্ছে ধাপে ধাপে আসবো। ক্লাসটাকে আর বাড়াচ্ছি না, আমি সেকেন্ড ক্লাসে আশা করব সবটা কমপ্লিট করে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি 2020। ভিডিওটা নিয়ে তোমাদের যা মতামত আছে, ভুল ত্রুটি ভালো খারাপ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি উপযোগী মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।